সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে অনিশ্চয়তা কেন? জমা অর্থ কবে পাবেন গ্রাহক? ব্যাংকগুলো এক এক সময় এক এক বাহানা দেয়। আমাদের হয়রানির কোনো শেষ নেই। প্রায় 2 বছর ধরে 3 ব্যাংক 3 কোটির উপরে টাকা আটকে আছে আমার। বিবিসি বাংলাকে এভাবেই বলছিলেন চট্টগ্রামের আন্দরকিল্লা এলাকার বাসিন্দা মোহাম্মদ আবুল কালাম আজাদ। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংকের 3টি শাখায় 3 কোটি টাকার আমানত থাকলেও গত 1.5 বছরে মাত্র 7 লক্ষ টাকা তুলতে পেরেছেন বলে দাবি এই ব্যবসায়ী। 5 আগস্টের পর থেকে অনেক আন্দোলন করছি, মন্ত্রী, উপদেষ্টা, গভর্নর সহ ব্যাংক কর্তৃপক্ষের কাছে নানাভাবে আবেদন জানিয়েও কোনো কাজ হচ্ছে না, বিবিসি বাংলাকে বলেন মিস্টার আজাদ। সম্প্রতি এসব ব্যাংকের গ্রাহকরা আমানতের অর্থ ফেরত সহ নানা দাবিতে চট্টগ্রাম, রাজশাহী সহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন কর্মসূচি পালন করেছেন। চট্টগ্রামের খাতুনগঞ্জ এবং আগ্রাবাদ এলাকায় ব্যাংকগুলোর বেশ কয়েকটি শাখা অফিসে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বড় আকারের খেলাপি ঋণের কারণে সংকটে রয়েছে শরিয়া ভিত্তিক 5টি ব্যাংক। দিনের পর দিন কর্মসূচি পালন করেও জমা টাকা তুলতে না পারার অভিযোগ রয়েছে এসব ব্যাংকের অনেক গ্রাহকের। নড়বড়ে অবস্থায় থাকা এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক সাথে এসআইবিএল কে রাষ্ট্রীয় উদ্যোগে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হলেও পরিস্থিতি খুব একটা বদলায়নি। বরং ব্যাংকগুলোর মধ্যে সমন্বয়ের অভাব, একীভূত থাকতে অনাগ্রহ এবং আইনি মারপ্যাচে রাষ্ট্রীয় এই উদ্যোগ শেষমেশ কাজে আসবে কিনা এমন সন্দেহ তৈরি হয়েছে। অর্থনীতিবিদ এবং ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন, একীভূত করার উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে শুরু থেকেই ভুল পথে হেঁটেছে সরকার। আমরা ভেবেছিলাম নতুন সরকার এসে এই পলিসিগুলো আবার রিভিউ করবে, কিন্তু এই সরকারও এগুলোকে নিয়েই এগোচ্ছে। কোনো কারণে যদি এটা ফেল করে তাহলে টোটাল রিফর্ম প্রক্রিয়ার উপর মানুষের আস্থা নষ্ট হয়ে যাবে, বিবিসি বাংলাকে বলেন বিআইবিএম এর সাবেক মহাপরিচালক ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী। যদিও একীভূতকরণের এই পদক্ষেপ এখনই ভেস্তে যাওয়ার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। উদ্যোগ ভেস্তে যাওয়ার শঙ্কা কেন? বাংলাদেশের ব্যাংকিং ইতিহাসে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় অপারেশন হিসেবে পরিচিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি 5টি রুগ্ন ব্যাংকে বাঁচানোর উদ্দেশ্য নিয়ে গত বছরের ডিসেম্বর শুরু হওয়া এই উদ্যোগের ভিত্তি এখন বেশ নড়বড়ে বলেই মনে করছেন অর্থনীতিবিদ এবং ব্যাংক খাত সংশ্লিষ্টরা। এই প্রক্রিয়া থেকে বেরিয়ে যেতে মাত্র 5 মাসের মাথায় সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বা এসআইবিএল এর আনুষ্ঠানিক আবেদন এবং অন্যান্য অংশীদারদের অস্বস্তির কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যার সঙ্গে যুক্ত হয়েছে ব্যাংকিং খাত সংস্কারে নতুন পাশ হওয়া ব্যাংক রেজুলেশন আইন 2026-এর একটি ধারা নিয়ে সৃষ্ট বিতর্ক। এক্ষেত্রে সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম কাঙ্ক্ষিত গতি না পাওয়ার পেছনে বেশ কিছু কারণ চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা, যার মধ্যে আমানতকারীদের আস্থার সংকট সবথেকে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এছাড়া 5টি ব্যাংকের ভিন্ন ভিন্ন সংস্কৃতি, কর্মী বাহিনী এবং ম্যানেজমেন্ট পদ্ধতিকে এক সুতায় গাঁথা সম্ভব হয়নি বলেই মনে করেন বিশেষজ্ঞদের অনেকে। ব্যাংকগুলোর মার্জার করার ক্ষেত্রে যৌক্তিক পদক্ষেপ নেওয়া হয়নি বলেই এখন এ নিয়ে নানা প্রশ্ন উঠেছে বলে মনে করেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট বা বিআইবিএম এর অধ্যাপক ডক্টর আহসান হাবিব। আপনি 5টা একত্রিত করলেন, একটার 90% ডিফল্ট, আরেকটার তো 40%। যার বেশি সে হয়তো এই পদক্ষেপে খুশি হচ্ছে, কিন্তু যার কম সে তো ভাবছে অন্যের দায় কেন আমি নিতে যাব, বিবিসি বাংলাকে বলেন তিনি। এছাড়া অপেক্ষাকৃত দুর্বল অন্য ব্যাংকগুলোকেও এই উদ্যোগের আওতায় না এনে প্রশ্ন তৈরির সুযোগ রেখে দেওয়া হয়েছে বলেই মনে করেন মিস্টার হাবিব।
বিবিসি বাংলাকে তিনি বলেন, আমরা এই সুযোগগুলো প্রথম থেকে করে দিয়েছি। অন্তর্বর্তীকালীন সরকার যখন এই 5টি ব্যাংককে একত্রিত করেছিল তখন এই প্রশ্নগুলো এসেছিল, কিন্তু তখন তারা কেন এটা আমলে নেয়নি। আইন নিয়ে যে বিতর্ক, ব্যাংকিং খাতে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত বিষয় হলো ত্রয়োদশ জাতীয় সংসদের প্রাথমিক অধিবেশনে পাশ হওয়া ব্যাংক রেজুলেশন আইন 2026। এই আইনের বেশ কয়েকটি ধারা সম্মিলিত ইসলামী ব্যাংকের সফলতার পথেও প্রতিবন্ধকতা তৈরি করেছে বলে মনে করেন ব্যাংক খাত সংশ্লিষ্টদের অনেকে। মূলত আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাংক খাতের সংস্কারে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ 2025 জারি করেছিল অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদে এই অধ্যাদেশটি বিল আকারে পাশ হওয়ার পর সেখানে আনা কিছু পরিবর্তন নিয়ে নানা আলোচনা ও বিতর্ক চলছে। ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন, অর্থমন্ত্রী আবির খসরু মাহমুদ চৌধুরী যে বিল উত্থাপন করেছেন সেখানে এমন কিছু ধারা যুক্ত হয়েছে যা সাবেক মালিকদের ফেরার সুযোগ করে দিয়েছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে দেওয়া একটি লিখিত বক্তব্যে এ নিয়ে উদ্বেগও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস বা বিএবি, যেখানে পাশ হওয়া নতুন আইনের 18 ক ধারা নিয়ে মূল আলোচনা। দাবি করা হচ্ছে এই ধারার মাধ্যমে একীভূত হওয়া বা রেজুলেশন প্রক্রিয়া থাকা ব্যাংকগুলোতে পুরনো মালিকদের ফেরার আইনি পথ তৈরি করা হয়েছে। যারা ব্যাংক থেকে বড় অঙ্কের অর্থ আত্মসাৎ করেছেন তারা যদি আবারও মালিকানায় ফিরে আসেন তবে ব্যাংকিং খাতে সুশাসন ফেরানো অসম্ভব হয়ে পড়বে বলেই মনে করেন বিএবি। সংশ্লিষ্ট আইনের শর্ত পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করে সাবেক মালিকদের ফেরার সুযোগ হবে না বলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর তাদেরকে আশ্বস্ত করেছেন বলে জানান বিএবি সভাপতি। এদিকে এই ধারা ব্যবহার করে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে বেরিয়ে যেতে বাংলাদেশ ব্যাংকে আনুষ্ঠানিক আবেদনও করেছে এসআইবিএল। গত 27 এপ্রিল এই সংক্রান্ত একটি আবেদনের সম্মিলিত কাঠামো থেকে বেরিয়ে আবারও স্বতন্ত্র সরিয়া ব্যাংক হিসেবে কার্যক্রম পরিচালনা করার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। আইনের এই ধারা নিয়ে বিতর্ক তৈরির সুযোগ রয়েছে বলেই মনে করেন বিআইবিএম এর অধ্যাপক ডক্টর আহসান হাবিবও, কিন্তু এর মাধ্যমে অপরাধীরা যে নিশ্চিতভাবে ব্যাংকগুলোতে আবার ঢুকে পড়বে এমনটি নয় বলেই মত তার। বিবিসি বাংলাকে তিনি বলেন, যদি কোনো ব্যাংক ফেল করে তাহলে তাৎক্ষণিকভাবে ক্যাপিটালটা তার কাছে থেকে নেবেন, তাদের কাছ থেকেই তো নিতে হবে। আমরা কল্পনা করছি যে বিনিয়োগকারীরা সবাই খারাপ, কিন্তু এখানে ছোট ইনভেস্টররাও তো রয়েছেন। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক এবং সরকারের দায়িত্বশীল ভূমিকার কথা বলেছেন মিস্টার হাবিব। যারা ক্রিমিনাল তাদের তো আইন দিয়ে ডিল করার সুযোগ রয়েছে। এখন অবশ্যই এটি নির্ভর করবে পুরনো বিষয়টিকে আপনি কিভাবে বাস্তবায়ন করছেন, বলেন তিনি। শুরু থেকেই ভুল পথে 2025 সালে 21 ডিসেম্বর একীভূত করা হয় এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক, গ্লোবাল ইসলাম ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং এসআইবিএল-কে। ওই সময়ে ব্যাংকগুলোর মোট ঋণের পরিমাণ ছিল প্রায় 1,96,000 কোটি টাকা, যার ফলে খেলাপি ঋণের হার ছিল 48% থেকে 97% পর্যন্ত। তারল্য সংকটে গ্রাহকের জমানো টাকা ফেরত দেওয়ার ক্ষমতাও হারিয়ে ফেলেছিল ব্যাংকগুলো। এমন প্রেক্ষাপটে মূলত রাষ্ট্রীয় গ্যারান্টিতে সাধারণ আমানতকারীদের রক্ষার উদ্দেশ্যে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের উদ্যোগ নেওয়া হয়। বহুল আলোচিত এই ব্যাংকের অনুমোদিত মূলধন ধরা হয় 40,000 কোটি টাকা এবং পরিশোধিত মূলধন 35,000 কোটি টাকা। যাত্রা শুরুর পর গ্রাহকদের টাকা ফেরত নিয়ে দিতে নেওয়া হয় বেশ কিছু পদক্ষেপ, কিন্তু একীভূতকরণের পর গত 5 মাসে পরিস্থিতি উন্নতি যতটা হওয়ার কথা ছিল তা হয়নি, বরং প্রশাসনিক জটিলতা, নতুন করে পুঁজির সংস্থান না হওয়া এবং আন্তঃব্যাংক সমন্বয়হীনতা সাধারণ গ্রাহকদের আস্থা ফেরাতে পারেনি। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের সাবেক মহাপরিচালক ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী বলেছেন, একীভূতকরণ প্রক্রিয়া শুরু থেকেই ভুল পথে এগিয়েছে। তিনি বলেছেন, মার্জার সবসময় একটা ভলান্টারি প্রক্রিয়া, এখানে তো সেটা মানা হয়নি। এখানে নিজেদের খেয়াল খুশি মতো ধরে মার্জ করা হয়েছে, এটা তো জোর করে হয় না। একীভূত করার কতগুলো অর্থনৈতিক ধাপ বা ধরন রয়েছে যেগুলো এক্ষেত্রে বিবেচনায় রাখা হয়নি বলেও মনে করেন চৌধুরী। ভালোর সঙ্গে খারাপের মার্জার হতে পারে, কিন্তু সবগুলো খারাপ একসাথে মার্জ করলে তো ফলাফল জুড়েই থাকবে। এগুলো খুব ভালো ফল দিবে বলে আমার মনে হয় না, বিবিসি বাংলাকে বলেন তিনি। ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা, অপরাধ ঠেকাতে সার্বিক
ব্যর্থতার দায় রাষ্ট্রকেই নিতে হবে বলে মত বিআইবিএম এর অধ্যাপক ডক্টর আহসান হাবিবের। তিনি বলেছেন, আমাদের মতো দেশে যদি কোনো ব্যাংক কমার্শিয়ালি ফেল করে তাহলে তার দায় গ্রাহকদেরকেও দিতে পারে, কিন্তু যে দেশে ব্যাংকের খারাপ করার ক্ষেত্রে সামগ্রিক অথরিটি দায়ী থাকে, ফাইন্যান্সিয়াল ক্রাইম থাকে, সেই দায়িত্ব সরকারকেও নিতে হবে, কারণ ক্রাইম ঠেকানোর দায়িত্ব সাধারণ মানুষের নয়। এক্ষেত্রে গ্রাহকদের স্বার্থের বিষয়টি বিবেচনার রেখেই সমস্যা সমাধানের দিকে এগোতে হবে এবং গ্রাহকদের ধৈর্য ধারণ করার পরামর্শ মিস্টার হাবিবের। যদিও দায়িত্ব নেওয়ার পর থেকেই 5 ব্যাংকের চলমান একীভূতকরণ প্রক্রিয়া অব্যাহত রাখার কথা একাধিকবার জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমান। সম্প্রতি প্রতিষ্ঠানটির মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে জানিয়েছেন, এখন পর্যন্ত এই ব্যাংকের উল্লেখযোগ্য উন্নতি হয়নি, কোনো দেশি বা বিদেশি বিনিয়োগকারীও এখানে বিনিয়োগ করার মতো আগ্রহ দেখায়নি। এই ছিল ব্যাংক সংক্রান্ত বিবিসি বাংলার একটি গুরুত্বপূর্ণ খবর। এখানে অনেক কিছুই আপনারা ক্লিয়ার হয়েছেন, কেন হচ্ছে না কি এবং পরিস্থিতি কি। আশা করছি ভিডিওটি আপনাদের টাইম লাইনে রেখে দিবেন এবং বিশেষ করে বিশেষজ্ঞরা যেসব মত দিয়েছেন সেই বিষয়টি এখানে ক্লিয়ার করা হয়েছে। সবার জন্য শুভকামনা, ধন্যবাদ।